শুনবেন অনামিকা মণ্ডলের লেখা গল্প স্টাইল আইকন। বড়দি, এই লাল ড্রেসটা পরে আমি প্রাইজ নিতে যাব? ছোট্ট তিতলি তার দিদিকে জিজ্ঞাসা করে। তুই আর লাল ড্রেস? তোর গায়ের রঙে এই ড্রেস পরলে কেমন লাগবে তোকে জানিস? কোনো ফ্যাশন সেন্স নেই না তোর? বড়দির কথা শেষ হলে মেজদি তরু হেসে বলে, ফ্যাশন সেন্স হবে কি করে? যে যেমন দেখতে তার রুচি তো তেমনই হয়, তাই না? কিভাবে যে বাবা এই কালো মেয়ের বিয়ে দেবে সেটাই ভাবি রে বড়দি। দুই দিদির উপহাসে ছোট্ট তিতলির মুখে শ্রাবণ সন্ধ্যার বিষণ্ণতা নামে। তিতলির বাবা বিক্রম চৌধুরী মেয়েদের ঘরের বাইরে যে টানা বারান্দাটা আছে সেখানে বসে তখন কাগজ পড়ছিলেন। বড় দুই মেয়ের দম্ভ মিশ্রিত কণ্ঠস্বর ও টুকরো হাসি শুনে কৌতূহলী হয়ে মেয়েদের ঘরে আসেন। সেখানে ছোট মেয়ের বিষাদ মাখানো মুখ দেখে ভেতরে ভেতরে রাগে জ্বলে যান। তবু বাইরে তার প্রকাশ না করে দৃঢ় কণ্ঠস্বরে বলেন, ওই জামাটা তো ওর জন্যই কেনা হয়েছে, তোমাদের কাছে এলো কি করে? বাবার কথায় ভয় পেয়ে বড় মেয়ে তুলি বলে, বাবা, ও তো কালো, ওকে এই লাল রংটা ভালো লাগবে না গো, তাই আমি তরুর জন্য রেখে দিয়েছিলাম। মেয়ের কথা শুনে বিক্রমবাবু বিরক্ত মুখে বলেন, যার জিনিস তাকে এক্ষুনি ফেরত দিয়ে দাও। ওকে ভালো লাগবে কি না তার বিচার করা তোমরা কে? কথাগুলো গম্ভীরভাবে বলে ঘরের বাইরে পা বাড়ান। বাবা রাগ দেখে বেজার মুখে তিতলির হাতে জামাটা দিয়ে তুলি বলে, কিছুই তো পেলি না বাবা, মায়ের মতো, তবুও বাবা তোকেই বেশি ভালোবাসে দেখ। বিক্রমবাবু ঘর থেকে বের হতে গিয়েও বড় মেয়ের কথা শুনে দাঁড়িয়ে পড়েন। তারপর বড় মেয়ের উদ্দেশ্যে বলেন, তোমরা আমার রূপ পেয়েছ, কিন্তু ও আমার সর্বশ্রেষ্ঠ সন্তান, কারণ ও আমার গুণটা পেয়েছে। আমি যা পারিনি ও তা করে দেখাবে, তাই ও আমার কন্যারত্ন। কথাগুলো এক নিঃশ্বাসে বলে ঘরের বাইরে চলে গেলেন বিক্রমবাবু। চৌধুরীরা এই গ্রামের সব থেকে ধনী পরিবার। আগে এদের জমিদারি ছিল, আর জমিদারি প্রথা উঠে গেলেও ব্যবসা থেকে প্রচুর উপার্জন তাদের। এই বাড়ির বউ হওয়ার একমাত্র যোগ্যতা হলো ফর্সা ও সুন্দরী। ফলে বাড়ির বেশিরভাগ সদস্যই সুন্দর। নিজেদের সৌন্দর্য নিয়ে একটা অহংকারও প্রায় সবারই আছে। তিতলির মা বাড়ির বড় বউ, আর সেই হলো এই বাড়ির সুন্দরী শ্রেষ্ঠা। তার রূপের ছটায় সারা গ্রামের মানুষই মোহিত। রূপ নিয়ে এবারে সবার মতো তারও দম্ভ আছে। তবে তিতলির বাবা বিক্রমবাবু একেবারেই ব্যতিক্রম। সেও যথেষ্ট সুপুরুষ। তার দূরদর্শিতায় চৌধুরী বাড়ির ব্যবসায় এত শ্রীবৃদ্ধি। কালো বলে ছোটবেলা থেকে সবার উপেক্ষা উপহাস পেয়ে কেমন যেন চুপচাপ হয়ে যায় তিতলি। এমনকি তিতলির সুন্দরী মাও বড় দুই মেয়ের তুলনায় তিতলিকে একটু কমই আদর যত্ন করত। তবে তার একমাত্র আবদারের জায়গা ছিল তার বাবা। বড় হওয়ার সাথে সাথে তিতলির বাবাই তার সব থেকে কাছের বন্ধু হয়ে ওঠে। একমাত্র বাবার সাথেই তিতলি তার মনের কথা বলতে পারত। তিতলির বাবা বিক্রমবাবু একসময় ভালো ফুটবল খেলত, খুব ভালোবাসতেন খেলাটাকে। তবে ওনার বাবা কোনোদিনই চাননি ওনার ছেলে ফুটবল খেলুক। প্রাক্তন জমিদার ও গ্রামের সব থেকে ধনী পরিবারের সন্তান হয়ে তার ছেলে কতগুলো চাষাভুষো মানুষের সাথে রোদ জল বৃষ্টিতে পুড়ে মাঠে ঘাটে খেলবে, এটা মেনে নিতে পারেনি বিক্রমবাবুর বাবা। এই নিয়ে তাদের মধ্যে একটা মন কষাকষিও ছিল। তবে তার মধ্যেও বাবাকে লুকিয়ে মাঝে মাঝে ফুটবল খেলতেন। কিন্তু বাবা মারা যাওয়ার পর ফুটবল খেলার আর সময় পেতেন না উনি। বাড়ির বড় ছেলে হিসেবে সংসারের পুরো চাপটাই বিক্রমবাবুর মাথার উপরে এসে পড়ে। উনি খুব সুন্দরভাবে পারিবারিক ব্যবসা পরিচালনা করেন এবং ব্যবসার আরও শ্রীবৃদ্ধি ঘটান। তারপর বিয়ে করেন, 3 সন্তানের জনক হন। কিন্তু খেলার মাঠের প্রতি ওনার টানটা থেকেই যায়। তার জন্য গ্রামের ছেলেদের খেলাধুলায় উৎসাহ দেওয়ার জন্য উন্নত খেলার মাঠ, কোচিং সব কিছুরই ব্যবস্থা করেন। সেই সূত্রেই খেলার মাঠে রোজ যেতেন তিনি। একটু বড় হওয়ার পর তিতলির দিদিরা যখন তাদের মায়ের সাথে রূপচর্চায় ব্যস্ত থাকতো, তখন বাবার সাথে খেলার মাঠে যেত তিতলি। আপন মনে দৌড়ো করতো। সেই সময় তিতলির দৌড়ানো দেখে বিক্রমবাবুর এক বন্ধু, যাকে কিনা উনি ফুটবল খেলা শেখানোর জন্য কলকাতা থেকে নিয়ে এসেছিলেন, তিনি বিক্রমবাবুকে পরামর্শ দেন মেয়েকে খেলাধুলাটা মন দিয়ে শেখাতে। ওর মধ্যে জন্মগতভাবে খেলাটা আছে,
তিতলির এই গুণের কথা শুনে বিক্রমবাবু কলকাতা থেকে শিক্ষক এনে তিতলিকে দৌড়ের প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। তিতলির এই মাঠে গিয়ে দৌড়ানো নিয়ে প্রবল প্রতিবাদের ঝড় উঠল বাড়িতে। তাদের মতো অভিজাত বাড়ির মেয়ে মাঠে গিয়ে দৌড়াবে সেটা মেনে নিতে পারল না কেউই। এমনকি তিতলির মাও প্রবল আপত্তি জুড়ে বলল, একে তো কালো মেয়ে, তারপর আরও যদি মাঠে গিয়ে দৌড়ায় তো রোদে পুড়ে গায়ের রং আর কিছু থাকবে কি? কিন্তু বিক্রমবাবু সেই সব কথায় কান দেননি। একটু বড় হলে দেখা গেল তিতলি পড়াশোনায় বেশ ভালো। স্কুলে পড়াশোনা ও খেলাধুলায় প্রাইজ বাঁধা ছিল ওর। সেই নিয়ে গর্বে বুক ভরে উঠত তিতলির বাবা বিক্রম চৌধুরীর। কিন্তু তিতলির এইসব গুণগুলো ম্লান হয়ে যেত ওর দিদিদের রূপের ছটায়। যত বড় হতে থাকলো তুলি আর তরু, রূপের দম্ভ বাড়তে লাগলো। তিতলিকে হেয় করাতেই যেন ওদের আনন্দ। এমন সময় জেলা স্তরের একটা দৌড় প্রতিযোগিতায় প্রথম হয়ে কলকাতায় গিয়ে প্রশিক্ষণ নেবার সুযোগ পায় তিতলি। বিক্রমবাবু সেই সুযোগে সদ্ব্যবহার করে তিতলিকে কলকাতায় পাঠিয়ে দিলেন। কলকাতায় এসে তিতলির জীবনে একটা নতুন অধ্যায়ের সূচনা হলো। মুখচোরা তিতলি এক এক করে দেশের নানা প্রতিযোগিতায় সাফল্য পেতে থাকলো। কালো বলে যে মেয়েটির কপালে একদিন কেবল উপেক্ষার উপহাস জুটেছিল, খেলার মাঠ সেই মেয়েটির কপালে জয়ের টিকা পরিয়ে দিল। খেলার পড়াশোনার সুবাদেই সে একটি ভালো চাকরিও পেয়ে গেল। এর মধ্যে তিতলির দুই দিদির বিয়ে হয়ে গিয়েছে, আর তিতলির বাবাও অসুস্থ হয়ে পড়েছে। প্রথম রোজগারের টাকাটা বাবার হাতে তুলে দেবে ভেবে যখন তিতলি আনন্দে আত্মহারা হয়েছিল, তখনই একদিন বাবার মৃত্যু সংবাদ পায় সে। পাগলের মতো দৌড়িয়ে বাড়ি যায় সে। কিন্তু তিতলি নাকি এবারই সম্মান নষ্ট করেছে, কারণ সে মাঠে ঘাটে খেলে বেড়াচ্ছে, আবার জমিদার বাড়ির মেয়ে হয়ে চাকরিও করছে। এইসব বাজে বদনাম এনে তিতলির দুই হিংসুটে দিদি তিতলিকে বাবার সব সম্পত্তি থেকে বঞ্চিত করে। এবার তিতলির মা তিতলির প্রতি হওয়া অন্যায় মৃদু প্রতিবাদ করেন, কিন্তু মুখরা দুই মেয়ের সাথে পেরে ওঠেন না। তিতলি বাবার পারলৌকিক কার্য মিটিয়ে বাবার ছবি বুকে করে ওই বাড়ির সাথে সব সম্পর্ক ত্যাগ করে কলকাতায় চলে আসে। বাবার মৃত্যু তিতলির জেদ আরও বাড়িয়ে দেয়। সে বাবার স্বপ্নকে পূরণ করার জন্য আরও কঠোর অনুশীলন শুরু করে। তার ফলও পায়। দেশে বিদেশে নানা প্রতিযোগিতায় সফল হতে থাকে সে। আজ অ্যাথলেটিক হিসেবে দেশে বিদেশে তার নাম। নিজের রেকর্ড সে নিজেই ভাঙে। দেশের মধ্যে প্রথম মহিলা হিসেবে আন্তর্জাতিক একটি প্রতিযোগিতায় সাফল্য লাভ করে সে। তার এই সফলতার পরই নানা দেশি বিদেশি কোম্পানিগুলো তাকে নিজেদের পণ্যের মডেল করতে চায়। সেই শুনে তাদের জিজ্ঞাসা করে সে কি করে সে মডেল হবে, সে তো সুন্দরী নয়। সেই শুনে তারা বলে, ম্যাডাম, আপনার গুণই আপনার পরিচয়, আপনি না করবেন না। তিতলি রাজি হয়ে যায়। এরপর তিতলি এক এক করে নানা কোম্পানির মডেল হয়। তিতলির সাজ পোশাক সবই নতুন প্রজন্মের হার্টথ্রব। সে এখন দেশের স্টাইল আইকন। নানা সৌন্দর্য প্রতিযোগিতায়ও বিচারকের আসনে বসে সে। সেদিনের মুখচোরা মেয়েটি আজ আত্মপ্রত্যয়ী ব্যক্তিত্বময়ী। তবে মাঝে মাঝে বাবার জন্য বাড়ির জন্য বড্ড মন কেমন করে ওর। তখন বাচ্চা মেয়ের মতো বালিশে মুখ গুঁজে কাঁদে। এমনই একদিনে একটি সৌন্দর্য প্রতিযোগিতায় বিচারক হয় তিতলি। সেদিনের প্রতিযোগীদের মধ্যে একটি মেয়েকে বড় চেনা চেনা লাগে, কিন্তু কোথায় দেখেছে বুঝতে পারে না। প্রতিযোগিতায় মেয়েটি বিজয়ী হয়। বিচারকের কাজ সেরে তিতলি যখন বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন ওই মেয়েটি এসে তিতলিকে নমস্কার করে বলে, মাসি, তুমি আমাকে চিনবে না, কারণ আমার জন্মের পর তুমি আর ওই বাড়ি যাওনি, কিন্তু তোমার জন্যই আমি আজ বিজয়ী হলাম। তিতলি অবাক হয়ে মেয়েটির মুখের দিকে তাকিয়ে থাকে। তখন মেয়েটি বলে, আমি তোমার বড়দি, তুলির মেয়ে। ছোটবেলা থেকে টিভিতে কাগজে তোমাকে দেখে দেখে আমি স্টাইল শিখেছি। বুঝেছি সৌন্দর্য ভগবান দেন না, ওটা অর্জন করতে হয়। তাই আমি তোমার মতো দৌড়তে না পারলেও তোমার মতো আত্মবিশ্বাস ব্যক্তিত্ব আনার চেষ্টা করেছি। খুব ইচ্ছে করতো তোমার মতো দৌড়াতে, তবে আমার অত ক্ষমতা নেই গো। তাই তো তোমার ফ্যাশন, তোমার স্টাইল, তোমার আদর্শ অনুসরণ করি। তিতলি এবার বুঝতে পারে কেন মেয়েটিকে চেনা লাগছিল। মেয়েটির চেহারার সাথে ওর বড়দি তুলির অসম্ভব মিল। অমিল হলো মেয়েটির মুখের সরলতা ও ব্যক্তিত্ব। এর জন্যই ওকে আরও বেশি সুন্দরী লাগছে।
তিতলির হতবাক হয়ে যাওয়া মুখের দিকে তাকিয়ে মেয়েটি বলে, তুমি বাড়ি ফিরে চলো মাসি। ওদের রূপের দম্ভ আজ তোমার গুণের কাছে হার মেনেছে। তুমি বুঝিয়ে দিয়েছ কি করে স্টাইল আইকন হতে হয়। সবাই আজ তোমার জন্য অপেক্ষা করছে। বঞ্ঝির কথা শুনে তিতলি ওকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে। আজ চৌধুরী বাড়িতে সাজো সাজো রব। বহু বছর পর তিতলি বাড়ি ফিরছে। সারা গ্রাম আজ তাদের বিজয়িনী মেয়েটিকে অভ্যর্থনা করতে ব্যস্ত। তিতলি আজ মাথা উঁচু করে সম্মান নিয়ে বাড়িতে ঢুকেছে। হ্যাঁ, আজ সে এই বাড়ির অহংকারকে ভাঙতে পেরেছে। বোঝাতে পেরেছে যে মেয়েরা কেবল বিয়ে করে পরের ঘরে যাওয়ার জন্য জন্মায় না, তারা নিজেদের পরিচয়ে তৈরি করতে পারে, হতে পারে দেশের স্টাইল আইকন। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।